তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা 2025 বিজয়ী 10টি বই নিয়ে এবারের আলোচনা করতে মঞ্চে আসছেন কবি সর্দার ফারুক। তিনি তরুণদের 5টি কবিতার বই নিয়ে আলোচনা করবেন। 5টা বই তো এখন 5টা বই নিয়ে না এখানে তো আমি যতটুকু জানি যে এদের সময়সীমা আছে, এটা বন্ধ করে দেবে। আচ্ছা, আজকে অনুপ্রেরণের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে যারা ধৈর্য ধরে বসে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আসলে আগ্রহ নিয়ে এখানে এসেছি। 5 জন তরুণ তারা পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছেন কবিতায়, তাদের বইগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি সাথে রাজি হয়ে গেছি। এটার কারণ হচ্ছে যে সবচেয়ে এখন আমার মনে হয় যে উপেক্ষিত শিল্পের বিভিন্ন শাখার মধ্যে, সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে সবচেয়ে উপেক্ষিত কবিতা, অথচ পৃথিবীর সংস্কৃতির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল কবিতা, এবং মনে করি এখনো কবিতা সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনার যে ধর্মগ্রন্থগুলো মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে সেগুলো এক ধরনের কবিতায়। আপনি ওল্ড টেস্টামেন্ট যদি পাঠ করেন, সেখানে যদি আপনি সলোমনের গীতিগুচ্ছ বা দাউদের গীত সংহিতা পাঠ করেন, তাহলে দেখবেন সেগুলো এক একটি শ্রেষ্ঠ কবিতা। এবং অন্যান্য ধর্মের সঙ্গীত আপনি বেদের স্তোত্রগুলো আপনি যদি পড়েন তো দেখবেন সেগুলো উৎকৃষ্ট কবিতা। কবিতার আরো আপনার শক্তি আপনি দেখবেন যে বলা হয় এক একটা বিপ্লবের যে কণ্ঠস্বর তারা ছিলেন কবি। আপনি যদি রুশ বিপ্লবের কথা ধরেন তো রুশ বিপ্লবে ধরা হয় মায়াকোভস্কিকে যে রুশ বিপ্লবের কণ্ঠস্বর। অর্থাৎ কবিতা গৌণ হয়ে যেতে পারে না। এখন কবিতা এই জন্যই যারা এই মুহূর্তে লিখছেন এই প্রতিকূলতার মধ্যে, তাদের পাশে থাকা এটা খুব জরুরি, এবং অগ্রজ হিসেবে এই দায়িত্ব থেকে আমি এখানে এসেছি। শুধু এখানে একটা কথা আছে যে আপনি কবিতা যে আলোচনা করবেন, কবিতা বিচার করবেন, এই যে যেভাবে পাণ্ডুলিপি নির্বাচিত হয়েছে, এটা কিসের ভিত্তিতে করবেন? একটা কবিতা ভালো না খারাপ, একটা কবিতা আসলে এটা কি স্মরণযোগ্য, এটা কি অমর হবে, নাকি এই কবিতাটি আসলে কোনোভাবে আপনার পাঠকের মনের কাছে পৌঁছাতে পারে না, এগুলো আমরা কি দিয়ে বুঝবো, কি দিয়ে বিচার করব? একটা মানদণ্ড থাকা দরকার। আমি যা আলোচনা করব এটার একটা মানদণ্ড থাকা দরকার। এখানে কথাটা আসে যে কবিতার নিজস্ব ভাষা আছে। এই কথাটা আমরা বহুকাল শুনেছি যে কবিতার নিজস্ব ভাষা আছে। আমি খুব সংক্ষেপে একটু কতগুলো বৈশিষ্ট্য বলে আমি এখানে চলে যাব সময়ের দিকে খেয়াল রেখে। সেটা হচ্ছে যে আমরা যে কবিতা কেন ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাঠকের কাছ থেকে, পাঠক কেন কবিতার কাছে যাচ্ছে না, এর অনেক কারণ আছে। এর মধ্যে যে কবিতা হয়ে উঠছে কিনা এই প্রশ্ন আমাদের কাছে। সবাই জানি যে কবিতা হয়ে ওঠার ব্যাপার, আর সেটা কিভাবে হয়ে ওঠে এটা একটা রহস্যময় ব্যাপার, রহস্যময় প্রক্রিয়া, কেউ বলে দিতে পারে না। আর যেহেতু কবিতার কোনো সংজ্ঞা সেভাবে নেই, সেহেতু যে কেউ যে কিছু লিখে, যা কিছু লিখে বলতে পারছে যে এটা কবিতা, কিন্তু পাঠক আসলে বুঝতে পারছে যে এটা কবিতা না। কিন্তু কেন কবিতা না, কেন কবিতা, এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট না। তো এখন আপনি দেখেন যে সংবাদপত্রের একটা ভাষা থাকে, প্রবন্ধের একটা ভাষা থাকে, গল্প উপন্যাস বা গদ্যের একটা ভাষা থাকে। তা আজকে গদ্য কবিতার এই যুগে কি করে আপনি আলাদা করবেন যে এটা আসলে কবিতা আর এটা প্রবন্ধ, এটা সংবাদপত্রের ভাষ্য, আপনি কি করে বুঝবেন? তো সেই জায়গাটার মধ্যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে গদ্যের কাজ কি। গদ্যের কাজ হচ্ছে গদ্য ভাষাটা একটা অর্থকে পাঠকের কাছে নিয়ে যায়। এটা অনেকটা খেয়া নৌকার মতো, খেয়া নৌকায় উঠে আপনি এই ঘাট থেকে ওই ঘাটে চলে গেলেন, আর আপনার ওই খেয়া নৌকাটা মাথায় নেই, গদ্য তার কাজ শেষ করে দিল। কিন্তু কবিতার ভাষা কি করলো,
ওর কোনো ওইভাবে গন্তব্য নাই, ওটা হচ্ছে মন পবনের নাও। সে একটা অনির্দিষ্ট যাত্রার দিকে গেছে, যার গন্তব্যের থেকে ভ্রমণটা বেশি গুরুত্বপূর্ণ। যে কারণে আপনারা একটা শব্দ শোনেন যে ব্যঞ্জনা, মানে যেটা আবিধানিক অর্থ সেটা সীমানা পার হয়ে কবিতা অন্য একটা অর্থ প্রকাশ করে, বহু রকম অর্থ প্রকাশ করে, অনির্দিষ্ট রকম অর্থ প্রকাশ করে, এটা আপনারা জানেন। এই যে আবিধানিক সীমা ছাড়িয়ে যাওয়া, এটা হচ্ছে এই কবিতার কাজ। এখন এখানে ধরেন আমরা নানা রকম কবিতায় এখন পড়ছি, এন্টি পোয়েট্রিও চলে এসছে, সেখানে আমরা গল্পের মতো কবিতা পাঠ করছি, গল্প এবং কবিতার সীমারেখা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখছি সবই হচ্ছে। কিন্তু তারপরেও কবিতা যে আলাদা এটা আমরা বুঝতে পারি। আপনি ওয়ার্ডসওয়ার্থ প্রথমে মুখের ভাষায় কবিতা লেখার উপরে জোর দিয়েছিলেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে মুখের ভাষায় কবিতা লিখতে হবে, যদিও কোলরিজরা এরকম মনে করেন নাই। আমরা পরবর্তীতে দেখি যে আমাদের দেশে বুদ্ধদেব বসু, উনি ছিলেন সবচেয়ে বড় অ্যাডভোকেট এই মুখের কথার পক্ষে। কিন্তু আপনি তপস্বী ও তরঙ্গিনী পড়েন বুদ্ধদেব বসুর, বা তার অন্যান্য অনেক লেখার মধ্যে উনি দেখবেন যে তৎসম শব্দ ব্যবহার করছেন। তিনি মিথ নিয়ে এসেছেন, হ্যাঁ, নানা পুরাণের নানা রকম ইয়ে করছেন, আখ্যান রচনা করছেন। তখন তাকে জিজ্ঞেস করা হলে বুদ্ধদেব বসু বলেছিলেন যে যদি এখানে কাব্যের সংহতি বাড়ে, কাব্য যদি ক্লাসিক হয়ে ওঠে, তাহলে আমি কেন এই তৎসম শব্দ ব্যবহার করব না? সেই ক্ষেত্রে এভাবে নানা তর্ক চলতে থাকলো। কিন্তু একটা জিনিস সবসময় বোঝা গেল যে কবিতার একটা স্বাতন্ত্র্য আছে, এবং সেই স্বাতন্ত্র্যটা কি শঙ্খ ঘোষ উনি বলছিলেন কথায় কথায় যে প্রতিদিনের মুখের ভাষার সাথে একটা বোঝাপড়া চলে, কবিতার ভাষা একটা লেনদেন চলে, দেওয়া নেওয়া চলে, তার মধ্য দিয়ে কবিতায় বই। অর্থাৎ পুরোপুরি এটা মুখের ভাষা না। এটা আপনারা জানেন যে সিনট্যাক্সের দিক থেকে, ব্যাকরণের দিক থেকে যে অন্যয়, এই যে যেটা আপনার গদ্য ভাষায় থাকে, যেমন ধরেন আমি ভাত খাই, আমি ভাত খাই বাংলায়, আমিটা হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম, খাই ক্রিয়া। ইংরেজিতে ধরেন আই ইট রাইস, এখানে আই আপনার কর্তা, ইটটা ক্রিয়া, অন্যভাবে সিনট্যাক্সটা পাল্টে গেল ইংরেজিতে। কিন্তু আপনি ইচ্ছা করলে কবিতায় এই সিনট্যাক্স ভেঙে ফেলতে পারেন। আপনি লিখতে পারেন খেয়েছি ভাত আমি, ভাত খেয়েছি আমি, আমি ভাত খেয়েছিও লিখতে পারেন। তাহলে কবিতার ভাষা যে এই যে একটা স্বাধীনতা, অর্থাৎ সে সিনট্যাক্স ভেঙে ফেলতে পারে। এবং সেখানে আমি বেশি তাত্ত্বিক আলোচনায় যাব না। নোয়াম চমস্কি একটা কথা বলেছিলেন, ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি। উনি বলেছিলেন যে ভাষার দুইটা স্ট্রাকচার, একটা সারফেস, একটা ডিপ স্ট্রাকচার। এখন সারফেসের ভাষাটা আমরা সবাই বুঝি, অর্থ বোঝা যায়, কিন্তু ভাষার যে ডিপ স্ট্রাকচার, সেখানে একটা অন্তর্ঘাত চালায় কবিতা, একটা সাবভার্সন চালায়, একটা স্যাবোটাজ করে। এবং সেই অন্তর্ঘাতটার উদ্দেশ্য হচ্ছে কবিতাকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়া, ভাষাকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়া। এখন আমি আর একটা কথা বলছি, তারপর চলে যাব। সেটা হচ্ছে যে কবিতা নিয়ে অনেক নিরীক্ষা চলেছে, অনেক চিন্তা চলেছে। আপনি জানেন যে পল ভ্যালেরি এবং মালারমে, যারা ফরাসি প্রতীকবাদী কবি, তাদের একটা চিন্তা ছিল যে যদি মিউজিক মানুষকে টাচ করতে পারে অর্থ ছাড়াই, আপনি মোজার্ট বা বাখের সিম্ফনি শুনছেন, সেখানে আপনার তো অর্থ বোঝার দরকার নেই, আপনাকে মিউজিক ইট টাচেস ইটসেলফ স্পন্টেনিয়াসলি। তাহলে আপনি কেন কবিতা এই অর্থের বোঝা বহন করবে? এবং তারা বলেন যে অর্থের বোঝা বহন করবে না। এখন সেখানে মালারমে এবং পল ভ্যালেরি খুব সার্থকভাবে এটা করেছিলেন। সেটা করেছিলেন ধরেন অনুপ্রাসের ব্যবহার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির চমৎকার ব্যবহার, অন্তমিলের চমকপ্রদ ব্যবহার, এসব করে তারা এক ধরনের ধ্বনি তুলতে চেষ্টা করেছিলেন। এবং সেই ধ্বনিটাই মুখ্য, অর্থ মুখ্য না। এভাবে কিন্তু এই প্রতীকবাদীরা ভেবেছিলেন। কিন্তু আসলে সঙ্গীতে তো আপনি জানেন, যারা এই যে গান শুনলেন, আপনি জানেন
সঙ্গীতে 3টা স্কেল আছে, উদারা মুদারা তারা, ABC বা সি শার্প, বা এখানে আপনার তাল আছে, লয় আছে, বিস্তার আছে। তো কবিতার কি আছে? কবিতা কি পারবে আপনার মিউজিকের সাথে কম্পিট করতে, মিউজিকের মতো হতে? তারপরে ধরেন ছবি, ইমেজেসটা ছবির সাথে তুলনা করলেন, ছবি আঁকার সাথে। ছবি আঁকায় ধরেন আপনার তুলি আছে, রং আছে, ক্যানভাস আছে। কবিতা কি পারবে ছবি আপনার অদৃশ্য তুলিতে, অদৃশ্য ক্যানভাসের ভেতরে সেরকম ছবির মতো আঁকতে? কিন্তু কবিতা সব চেষ্টাই করেছে, ধ্বনিও তুলেছে, ছবিও এঁকেছে, এবং সে ছবি এবং সঙ্গীতকে ছাপিয়েও গেছে শুধুমাত্র তার শব্দ এবং বাক্যের শক্তিতে। যেটা আমরা অতীতে শুনেছি, আমরা শাস্ত্রে আছে যে শব্দই ব্রহ্ম। আসলে শব্দের এতটাই শক্তি এবং কবি এতটাই শক্তি ধারণ করেন। আমি এতগুলো কথা বললাম যে আপনারা জানেন যে ভাব তো সবারই আছে, এই প্রেম, বেদনা, দুঃখ, শোক, এই ইত্যাদি, নানা আকাঙ্ক্ষা সবারই আছে। তো এই ভাবটাই কি কবিতা হবে ভাষায় লিখলে? হবে না। ভাব তো একই রকম, কিন্তু এটা হচ্ছে কবিতার ইতিহাসকে আমরা বলি টেকনিকের ইতিহাস, কবিতার টেকনিকের ইতিহাস। সেই টেকনিকগুলো পরিবর্তিত হয়েছে বিভিন্ন, আপনারা শুনেছেন বিভিন্ন ইজমের কথা, এবং সেই সব ইজমের সাথে মিউজিক এবং আপনার পেইন্টিং খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে জন্য আপনি ফ্রেঞ্চ কোয়ার্টারে ফরাসি কবিদের সাথে ফরাসি শিল্পীরা বাস করতেন, একসাথে তাদের বন্ধুত্ব ছিল। যদিও আমাদের জানি না চারুকলার সাথে এখানকার কবির কোনো সম্পর্ক আছে কিনা, তারা ছবি দেখেন কিনা, তারা সঙ্গীত শোনেন কিনা। তা আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কবিতা হয়ে উঠতে হলে এই বিষয়গুলো ধারণা থাকতে হবে ভাষা সম্পর্কে। যেমন আমি প্রতিদিনই শিখছি, সেদিনও আমি একটা জায়গায় একটা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে কবিতার এই যে বইয়ের ডান পাশে খালি জায়গা থাকে কেন? অনেকে আজকাল টানা কবিতা লেখে, কিন্তু ডান পাশে খালি জায়গাটা কি? আমি এই শিখলাম, একজন আমাকে শিখালেন, এটা হচ্ছে নৈঃশব্দের এলাকা, এরিয়া অফ সাইলেন্স। কবিতায় যতটা কথা বলে তার থেকে নৈঃশব্দের জায়গা বেশি থাকে। তো আমি এইসব ভেবেই যে আপনি নন্দন তত্ত্বের এবং কবিতার যে টেকনিকের বিবর্তন, বাকবদল, এইগুলোর নিরিখেই আমি একটা কবিতাকে বিচার করছি। এটা ধ্রুব না, এই বিচারটি কোনো ধ্রুব না। কিন্তু আমি একজন ক্রিটিক হিসেবে যদি আজকে 2025 সালে একটা বই নিয়ে আলাপ করি, তাহলে আমাকে এই ধারাবাহিকতাই আলাপ করতে হবে। এর বাইরে হতে পারে, এর বাইরেও ভেঙে দিতে পারে ছকটাকে। তো যাই হোক, আমি এই তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই যার বইটা নিয়ে আলাপ করব, সেই বইটির নাম হচ্ছে বিভ্রান্ত জাদুকর, হিরণ্যহারণের বই। আচ্ছা, এই বইটা পড়ে আমার ভালো লাগছে যে উনি মূলত হিরণ্যহারণ, তার আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে এই পৃথিবী সব মানুষের হোক। আমি যেটা বুঝছি, উনি চান এই পৃথিবীটা সব মানুষের হোক, সবার জন্য বাসযোগ্য হোক। এবং ইনি যেটা করেছেন, ধর্ম, মিথ, দর্শন, রাজনীতি সব কিছু চমৎকারভাবে এনেছেন। এবং আমি দেখলাম যে এটি তার প্রথম বই। তো আমি একটু অবাক হলাম, প্রথম বইতেই কবি হিসাবে, হ্যাঁ, কবি হিসাবে হিরণ্যহারণ আমার কাছে মনে হলো, আপনি পরিচিত হন, হ্যাঁ, যে উনি প্রথম বইটি, হ্যাঁ, ওনাকে বললাম, হ্যাঁ আপনি তো, হ্যাঁ, আমার কাছে মনে হলো যে উনি প্রথম বইটি উতরে গেছে। আমি একটা কবিতা তার পাঠ করব, বেশি সময় নেই, তার একটা কবিতা পাঠ করে তাকে নিয়ে আলোচনা শেষ করব। বৈধতা বিষয়ক সূত্র। ধর্ম তোমাকে বৈধতা দিল না, তুমি হেসে উঠলে। আমরা জানলাম পৃথিবীতে ধর্ম 4300। জলের সাতটায় জাদুকর, জলের ভাষা জীবন। 4300 বছর পরে কত ধর্ম হারিয়ে গেল, তুমি আছো হৃদয়ে বৈধ সূত্রে, প্রেমে, জলে,
মানুষে জাদু করে। মানুষ ছাড়া জাদুকরের কি আছে পৃথিবীতে? ভালোবাসা ও সন্তান কখনো অবৈধ নয়। আমার কাছে এটা ভালো লেগেছে যে তার যে চিন্তা অনেক অগ্রসর, আগামী দিনের চিন্তা। তবে যেটা হয় যে দুর্বলতার দিকগুলো, যে উনি এই যে জাদুকর, এই যে একটা রূপক তৈরি করেছেন জাদুকর, আমরা বুঝতে পারছি এই জাদুকরটা উনি স্রষ্টা বা ঈশ্বরকে বা মানুষের কল্পনার ঈশ্বরকে উনি এই জাদুকর বলেছেন। তো এইটা ধরেন বারংবার ব্যবহারে অনেক সময় ক্লিশে লাগতে পারে। একটা হয় কি যে একটা ঝোঁক থাকে যে একটা বই আমি যে শিরোনামটা দিয়েছি বা বইটার নাম দিয়েছি ওই বিষয়ে বারবার নিয়ে আসি। তা আমি আর একটুখানি বৈচিত্র্য আশা করি। ধন্যবাদ। এরপরে যে কবির আমি আলোচনা করব তার বইটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে, আতিকুর রহমান হিমু। তার বইয়ের নাম হচ্ছে হাসপাতালের বারান্দা। আচ্ছা, এইটা হচ্ছে হিরণ্য হারুনের বই বিভ্রান্ত জাদুকর, এটা আতিকুর রহমান হিমুর হাসপাতালের বারান্দা। এইটা একটা আমি দেখলাম যে এই বইটা মৃত্যু, শোক, বিষণ্ণতা, এইটাই হচ্ছে বইটার টিউন, সুরটা এটা। হ্যাঁ, তা উনি হয়তো এটা লিখেছেন যে হয়তো তার মাকে নিয়ে বোধহয় হসপিটালে ছিলেন এবং ক্যান্সার, সেই সময় উনি হাসপাতালে থেকে উনার অনুভবগুলো লিখেছেন। তা আমাদের মনে করি যে আর এক কবি বিনয় মজুমদারের হাসপাতালে লেখা কবিতা। হ্যাঁ, সেই সময় কিন্তু বিনয় মজুমদার নিজে সিজোফ্রেনিক রোগী ছিলেন এবং মানে পুরো উন্মাদ দশা, এবং সেই অবস্থায় উনি এই বই কবিতাগুলো লেখেন। কিন্তু এখানে হিমুর যে কবিতায় আমি ব্যাপারগুলো দেখলাম যে শব্দ ব্যবহারের কোমলতা, খুবই চমৎকার কোমলতা, বা আপনি লিরিক্যাল গীতলতা, বা আপনি বলতে পারেন যে এগুলো অত্যন্ত সাংগীতিক। যদিও উনি সেভাবে কোনো ছন্দের ব্যবহার করেননি, গদ্য ছন্দে লিখেছেন, কিন্তু একটা লিরিক্যাল যে ব্যাপারটা, এটা আমি অনেকদিন পরে দেখলাম। এখানে যারা পুরনো তারা জানতে পারেন যে লিরিক্যাল কবিতা আমরা একজনের মধ্যে দেখেছিলাম, সেই কবির নাম হচ্ছে অরুণাভ সরকার। খুব বেশি কেউ তাকে চেনে না। হ্যাঁ, তো অরুণাভ সরকারের ভিতরে সেই লিরিক্যাল ব্যাপারটা ছিল। এখানে উনি অনেক চমৎকার সব ইমেজারি এনেছেন, আমার কাছে ভাল লাগে। আমি একটা প্রথম কবিতাটাই শোনাই আপনাদের। সমান্তরালে হাঁটছি আমি আর আমার মৃত্যু, রোদ গ্লাসে আড়াল আলোর ঝিলমিল, থেমে থেমে মূর্ষ চাদরে, সন্ধ্যা নামে ধীর মর্ষিয়া সঙ্গীতে, আজান উড়ে যায় অজানা প্রার্থনায়, মিনারটা গেঁথে আছে চাঁদে, একটি তারার গল্প এক তারায়, আমাকে বাজাও বাউল শূন্যতার আগে। তার থেকে আমার কাছে এটা ভালো লাগছে, যেমন হাসপাতালের কার্নিশে আকাশটা ঝুঁকে আছে, ঈশ্বর আর নিজস্ব শূন্যতা গল্প করে, আমি চুপ শুনি মাইক, ঠিক আছে, আমি চুপ শুনি ওষুধের ঘ্রাণ। এই যে দেখেন একটা ট্রান্সফার্ড এপিথেট, ওষুধের ঘ্রাণ শুনছে, ওষুধের ঘ্রাণ তো শোনা যায় না, বাট হি ইজ লিসনিং। এই যে ট্রান্সফার্ড এপিথেট, এইটা কিন্তু একটা দক্ষতা, এটা এক ধরনের টেকনিক। চেনা নদী চেনা ঢেউ ভেঙে স্টিমার ফিরছে অচেনা শহরে, সন্ধ্যা আজান কেঁপে ওঠে, পুই ফুল রং মখমল মেঘে, তুমি কি ছিলে আমার প্রার্থনা, পৌরাণিক পিয়ানোর মোহনায় পথ ভোলা নদী এসে থামে। তো আমার কাছে তার এই বইটি স্পর্শ করেছে হাসপাতালের বারান্দা। এখানে যেটা হচ্ছে যে একই চিত্রকল্পের পৌনপুনিক ব্যবহার দেখা গেল, হাসপাতাল, নার্স, ওষুধ, এগুলো যেহেতু উনি হাসপাতালের বারান্দা বইটা লিখছেন, তার কাছে মনে হয়েছে প্রতিটা কবিতায় এই অনুষঙ্গ ঘিরে আনতে হবে। এক ধরনের প্রচ্ছন্ন তাগিদ হয়তো ছিল, যে কারণে এক সময় ধরেন আমাদের
দুটো কবিতা ভালো লাগছে, তারপর আমরা তিনটে কবিতা দেখছি একই বিষয়ে, তখন কিন্তু এক ধরনের মনে হচ্ছে যে না, এটাকে তিনি হাসপাতালের বারান্দা মানে সবগুলো হাসপাতাল নিয়ে লিখতে হবে তাও আমার কোনো কথা না। তবে তাকে আমি একটা ধন্যবাদ জানাই যে আমি হাসপাতাল নিয়ে কোনো কবিতা লিখতে পারি। তো এইটা একটুখানি বিস্ময়ের, কারণ আমি পেশাগত সূত্রে যেহেতু একজন চিকিৎসক, হাসপাতালে বহুদিন বহু রাত কাটিয়েছি, আমার হাসপাতাল নিয়ে লিখতে পারা উচিত ছিল। তো এই জন্য আমি আতিকুর রহমান হিমুকে আমি ঈর্ষা জানাচ্ছি আমার। ধন্যবাদ। এই বইটা নিয়ে আমার একটু বলার আছে, যেটা আমি জানাবো যে এই বইটাতে ভয়াবহ মুদ্রণ প্রমাণ দেখা যাচ্ছে। অনেক জায়গায় আপনার মনে হয় যে প্রিন্টিং মিস্টেক, এটার প্রুফ রিডিং নিয়ে আমার বিশেষ করে এই বইটার আমার বলতে হচ্ছে। আমি আর কোনো বই নিয়ে এইভাবে দেখিনি, কিন্তু এই বইটা বিশেষ করে, হ্যাঁ, এই বইটাতে প্রিন্টিং মিস্টেক খুব মারাত্মক। এটা আশা করি পরবর্তীতে দেখা হবে। আচ্ছা, আমি এরপরে যে কবিতার বই নিয়ে আলাপ করছি, তিনি হচ্ছেন রাসেল মোহাম্মদ খায়রুল, সুন্দরের স্বপ্নদ্রষ্টা। আচ্ছা, এখন রাসেল মোহাম্মদ খায়রুল তার কবিতার বইয়ের ভিতরে আমি যেটা পেয়েছি যে তার কবিতার থিম বা চিন্তা এক ধরনের আত্মজিজ্ঞাসা, এক ধরনের সংশয়, সবকিছু নিয়ে এক ধরনের প্রশ্ন, এগুলো আছে। কিন্তু একটা আমার কাছে মনে হচ্ছে তার প্রবণতা, সেটা হচ্ছে যে উনি একটা কমফোর্ট জোন খুঁজে পেয়েছেন। ওনার কাছে মানে কবিতা লিখতে গিয়ে ওনার কাছে একটা স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, সেটা হচ্ছে ক্যাটালগিং। যেমন আমরা শামসুর রহমানের কবিতায় ক্যাটালগিং, স্বাধীনতা তুমি এই, স্বাধীনতা তুমি এই, হ্যাঁ, তুমি হরিদাসীর, এরকম এরকম আছে না। আমি একটু দেখাচ্ছি, উনি অনেকগুলো কবিতায় ঠিক এইটা, এই ক্যাটালগিংটা করছেন। এই যে যেমন ধরেন, আমি শেষ রাত্রি, মগজের ভেতরে এক ভয়ানক বোমার বিমান, মগজের ভেতরে করতালি মিছিলের গান, মগজের ভেতরে সাইলেন্ট, মানে আপনার দীর্ঘ কবিতা, এখানে প্রত্যেকটা সামনে মগজের ভেতরে আছে। তার মানে উনি এইভাবে লিখে এটা ওনার জন্য একটা কমফোর্ট ফিল হচ্ছে। কিন্তু পাঠক একটা নিতে পারে, দুটো নিতে পারে, তারপরে কিন্তু সব কবিতা যদি ক্যাটালগিং হয়ে যায়, মানে এই তালিকাকরণ, যেটা আপনি শামসুর রহমান স্বাধীনতা তুমির মতো কবিতা কি আর লিখছেন, উনি ক্যাটালগিং একটাই করছেন। তো এখন আপনি যদি এটাকেই, আমি এই যে যেমন আমি দেখলাম, এই যে আমার জন্য অপেক্ষা করে আছে সমস্ত মুখরা সকাল, আমার জন্য অপেক্ষা করে আছে প্রেয়সী সুপ্রসন্ন বিস্মিত দৃষ্টি, আমার জন্য অপেক্ষা করে আছে, এটা কিন্তু একসময় ক্লান্ত করে ফেলে। আমি কবিকে বলবো যে উনি এত শ্রম করছেন, কিন্তু ওনাকে এটা দেখতে হবে যে এই যে একটা প্যাটার্নের উনি যেন বশীভূত না হয়ে যান। এইটা যদি উনি এটাই করতে থাকেন, তাহলে কিন্তু মানে অগ্রসর পাঠকের কাছে এটা ভালো লাগবে না, তার কাছে মনে হবে যে না, উনি তো অন্যরকম কিছু লিখছেন না। আমি একটা ভালো লাগা কবিতা রাসেল মোহাম্মদ খায়রুলের পড়ছি, যেটা ওনার নাম কবিতা, এটা ভালো লেগেছে আমার, সুন্দরের স্বপ্নদ্রষ্টা। মরে পচে যাওয়া সব কবিদের কাব্যগুলি পড়ি, দর্শনের অলিগলি ঘুরে তারা কি শেখায় নাকি আহত রঙিন সন্ধ্যা, বর্ষার নুপুরের ডাক। তারা কি শেখায় নাকি ভাঙা চাঁদ কিভাবে গর্জায়, শেষ শীতে ফিরে আসা পাখিদের মতো। তারা কি শেখায় নাকি অবাধ্য আগুনে নীল ডানার প্রতাপ। তারা কি তৃষ্ণা ধরে রাখে চঞ্চল কম্পিত ঠোঁটে। তারা কি আগুন নিয়ে খেলে সার্কাসের ঘোড়াকে নাচায়। চমৎকার। তাদের অবাধ্য হাতে কমলার খোসা ভাষা পায়। তারা কি ফাগুন নাকি ফুলে ফুলে পৃথিবী ভরাবে। তারা কি গীতা, তারা কি সাম্রাজ্য গড়ে চূর্ণ বিচূর্ণ করে হাসি কান্না আঘাতে আঘাতে। তারা কি তারার মদ ঢালে পেয়ালায় ঘানে ঘানে সুন্দরের স্বপ্ন দেখে যায়। তারা কি প্রবল ঘূর্ণি, তারা কি রাতের অবসাদ। তারা কি উচ্ছ্বসিত সাগরের ফেনা আর ধূলিকণা নাকি তারা কি একাকী। ধন্যবাদ।
আমার আমার মনে হচ্ছে উনি যথেষ্ট সম্ভাবনাময়, আর আমার কথাটাকে উনি মানে ওইভাবে নেবেন না যে আমি উনার মানে দুর্বলতা ধরার জন্য না, আমি উনাকে একজন অগ্রজ হিসাবেই বলছি যে এইদিকে উনার খেয়াল রাখতে, যে ওই যে একটা ক্যাটালগিং প্যাটার্নের মধ্যে উনি ঢুকে গেছেন, এটা থেকে উনি বেরিয়ে আসবেন। এরপরে আমি যার বই নিয়ে আলাপ করছি তিনি আইনাল হক। তার বইয়ের নাম সোনালী রোদ ও কুয়াশা দিন। আচ্ছা, এখন আমি প্রথম যে আলাপটা করেছি আইনাল হকের জন্য, আমি সেই আলাপটাই করব। যে দেখেন, কবিতার ভাষা মানে যে একেবারে গীতল ভাষা হবে তেমন না, কিন্তু কবিতার ভাষা জার্নালিস্টিক ভাষা না, সাংবাদিকের ভাষা না। কবিতার ভাষা প্রবন্ধের ভাষা না। কবিতার ভাষা কেন আলাদা, কিভাবে আলাদা, এটা বিস্তর আলোচনা করা যায়। আমি অল্পভাবে বলেছি যে এটা কোথায় আলাদা হয়ে ওঠে। আপনি ধরেন বিবরণ দেওয়াটাও কবির কাজ না, এটা মেয়ার রিপ্রেজেন্টেশন। যারা জানেন, এই কথা সাহিত্যিকরা জানেন যে নিছক বাস্তবতা। একজন আলোচক শুনছিলাম যে একজন সম্পর্কে বলছেন, গল্পকার, যে উনি যাপিত জীবনকে তুলে ধরেছেন। ঠিক সেটা করলে শিল্প হয় কিনা আমি জানি না। যাপিত জীবন তো আমরা দেখি, আমাদের জীবন তো আমরা দেখি। শিল্প কি? শিল্প কি সেসব তুলে ধরা? এইখানে জগতের দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, এগুলো সব দেখি। এগুলো লিখে গেলে জার্নালিস্টিক ভাবে সেটা কি সাহিত্য হবে? সাহিত্যে আপনার প্রতিসরণ আছে, ডিসপ্লেসমেন্ট, এখানে জাম্প আছে, একটা জায়গা থেকে যুক্তি ফাটল আছে। আপনি যুক্তি অগ্রাহ্য করে চলে যেতে পারেন। বিশেষ করে কবিতায় যুক্তি ফাটল আছে, জাম্প আছে। আপনি এভাবে বলে যাবেন, সবকিছু প্রমাণ করে দিচ্ছেন, সব দেখাচ্ছেন, কি এটা কি বাস্তব না? হয়তো খুব মর্মস্পর্শী ভাব, একটা মৃত্যু দৃশ্যের বর্ণনা দিচ্ছেন, কিন্তু শিল্প হয়ে উঠতে হলে তাকে অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, শিল্পের টেকনিকের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা আলাপের পরিসর এখানে নাই। এখন ধরুন এখানে প্রতিসরণের মধ্যে দিয়ে যাবে। প্রতিসরণ কি? আপনি একটা গ্লাসের মধ্যে যদি লাঠি দেন, তাহলে দেখবেন যে লাঠিটা বাঁকা দেখা যাচ্ছে, আসলে তো লাঠিটা বেঁকে যায়নি। আলোর প্রতিসরণের কারণে আপনি লাঠিটাকে বাঁকা দেখছেন। অতএব আপনি এখানে দুঃখ কষ্টের বিবরণ দিয়ে ভাবছেন এত মর্মস্পর্শী আমার কবিতা, তাও লোকের মানে এটা ভালো লাগছে না, তা না। এটাকে তো আপনি পরিবেশন করবেন, আপনি কিভাবে বলছেন সেইটাই বড় কথা। যেমন আমি এখানে একটা লাইন পড়ছি, নষ্ট চক্রের সমর্পিত সময়, অবশেষে সঙ্গবদ্ধ দুষ্ট চক্রের কূটকৌশলের কাছে সভ্যতার মাথা নত হয়। বিনয়ী আদর্শের মর্মান্তিক অকাল প্রয়াণে বৈধব্য বেশ সামাজিক জীবন ব্যবস্থার দুর্নীতির বিজয় উৎসবে পৈশাচিক অট্টহাসি সবান্ধব উপস্থিতি ওইখানে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে? বিস্ময়ে জলের মতো ভেসে যায় কিংকর্তব্য আবেগ। বিবরণ সবই ঠিক আছে, সমাজের কি দুষ্ট অবস্থা, পৈশাচিক অট্টহাসি, কিন্তু আসলে তো এইটা যে একটা পোয়েট্রি হিসাবে, মানে পোয়েম হিসাবে, কবিতা হিসাবে আমার কি স্পর্শ করবে, সেই জায়গাটায় উত্তীর্ণ হয়েছে কিনা সেটা ভাবতে হবে কবিকে। হ্যাঁ, আমি এরকম দেখলাম, এরকম সংস্কৃতির ভাগ্যাকাশে ঘোর অমানিসা, এইটা একটা কবিতার শিরোনাম হিসাবে আমার গ্রহণ করতে কষ্ট হচ্ছে। চরম দুর্ভাগ্য কাঁধে গুটি সুটি মেরে বসে থাকে বনমোরক নচজানু ইতিহাস পালকের মতো। এই যে কি নিদারুণ বাস্তবতা, কি নিদারুণ বিভৎসতা। আমি এখানে বলবো যে আসলে ওনাকে অবশ্যই কবিতা পাঠ করতে হবে, বাংলা সাহিত্য পাঠ করতে হবে। কিভাবে কবিতা স্পর্শ করে মানুষকে, কিভাবে সেগুলি জাদুকরী বাক্য হয়ে ওঠে, কি করে সেগুলো ম্যাজিক ওয়ার্ডস মানুষকে আলোড়িত করে, তার দিন রাত্রিকে পাল্টে দেয়, তার চিন্তার বিশ্বকে পাল্টে দেয়। আজকে আমি এখানে একটু মানে শেষের দিকে চলে এসে এই কবিতাটা আরেকটা বই নিয়ে কথা বলে শেষ করবো। আমি বলি যে সেটা হচ্ছে যে প্যারাডাইম, সেই প্যারাডাইমটাকে পাল্টে দেওয়ার কাজ। চিন্তা বিশ্ব, আপনারা প্যারাডাইম জানেন যে চিন্তা বিশ্ব একটা চিন্তার পদ্ধতি। আজকে আমরা যারা বসে আছি একই অডিটোরিয়ামে, একই জায়গায়, পাশাপাশি কেউ হয়তো গুহা যুগের চিন্তা করছে, আদিম যুগের চিন্তা করছে,
কেউ হয়তো এখনকার সময় থেকে আরো অগ্রসর চিন্তা করছে, কেউ হয়তো মানব কল্যাণের কথা ভাবছে, কেউ হয়তো উল্টোটা ভাবছে, পৃথিবী ধ্বংস করে দেওয়ার কথা ভাবছে, মানুষকে মানে হত্যা করার কথা ভাবছে, রক্তপাতের কথা ভাবছে। এটা হচ্ছে চিন্তা বিশ্ব। একই জায়গায় বসে আছি, একই সময়ে বসবাস করি, দুটি মানুষের প্যারাডাইস বা চিন্তার পদ্ধতি আলাদা। তো কবিতা অবশ্যই পজিটিভ দিকে মানুষের চিন্তা বিশ্বকে ধাবিত করবে, এটা আমাদের আশা। তো সেখানে আমি আশা করব যে আইনাল হক, বিশেষ করে আমি এটা ব্যক্তিগতভাবে নেবেন না, আমি প্রথমেই বলে নিচ্ছি আমি নিরপেক্ষ কেন। এই 5 জন কবির কাউকে আমি আগে থেকে সেভাবে পাঠ করিনি, কাউকে চিনিও না, এবং সবচেয়ে বড় কথা ফ্ল্যাপে তাদের পরিচিতিও আমি পড়িনি। তারা কোত্থেকে এসছেন, তাদের কি শিক্ষাগত যোগ্যতা, এটা আমার আমি ইচ্ছাকৃত এটা করিনি। আমি চেয়েছি যে তাদের কবিতা আমাকে কি বলছে সেটা দেখার জন্য, সেটা পড়ার জন্য, সেটা বোঝার জন্য। তারা কোথা থেকে এসছেন, কি কেন, এটা আমার জানা দরকার নেই, তাহলে হয়তো আমার পক্ষপাত আসবে। তো যাই হোক, সবশেষ যে কবিতার বইটা নিয়ে আলাপ করব, এইটা নিয়ে আলাপ করতে গেলে একটুখানি আমাকে আরো নির্মোহ জায়গায় যেতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আকিব শিকদারের অক্ষরে আঁকা কণ্ঠস্বর। হ্যাঁ, এখন আমার কাছে যেটা হয়েছে, বইটা মনে হয়েছে যে তিনি অনেক বেশি, আমি বলবো যে চারপাশের ঘটনা দ্বারা তাড়িত, এবং তার অনেক কিছু বলার আছে। কিন্তু এই যে আমি বললাম যে রাজনীতি কি কবিতায় আসবে না, বিজ্ঞান কি আসবে না, সবই আসবে, কিন্তু আপনার বলার চাপটা, বলার তাড়না যদি আপনার শিল্পকে, কবিতাকে, এইটাকে যদি আপনার বাধাগ্রস্ত করে, সেক্ষেত্রে এটা উদ্বেগের। সেই সঙ্গে আমি আকিব শিকদারের যে চিন্তাধারা দেখলাম, যে সেখানে তিনি সেই চিন্তাধারাগুলো প্রকাশের জন্য খুব ব্যাকুল, এবং সেই চিন্তাধারাগুলো আজকে আমি জানি না যারা কবিতা চর্চার সাথে আছেন তাদের, বা কবিতা পাঠক তাদের সাথে যাবে কিনা, তারা এটা গ্রহণ করতে পারবেন কিনা। আমি দেখলাম যে তিনি যাই হোক একটা চিন্তা থেকে হয়তো খোলাফায়ে রাশেদিনের ধর্মীয় আদর্শ ফিরে আনতে চান, কিন্তু তার কিছু কবিতা দেখলাম যে তিনি এক জায়গায় বলছেন, সেটা কতটা কবিতা হয়েছে, কিন্তু সেখানে উনি বলছেন যে একটা ছেলেকে যদি মোল্লা বানানো যেত তাহলে জানাজা পড়াতে পারত, মানে যেটা অর্থাৎ সে লোকটা ঠিক কাজ করেনি, সে তাকে একটা ছেলেকে মোল্লা না বানানোটা ঠিক কাজ হয়নি। আর একটা জায়গায় শেষ কবিতায়, আমি এটা পাঠ করছি না, উনি বলছেন যে এই যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, এটা নাকি বাল্য বিবাহ বন্ধ করার জন্য। যদি বাল্য বিবাহ থাকতো তাহলে লোকগুলো ওইসব কর্মকাণ্ডে লিপ্ত থেকে আর ধর্ষণ করতে পারতো না। যাই, এই চিন্তাগুলো একজন এই মানে এই সময়কার কবির কাছ থেকে আমি, যাই আমার আশা অনুযায়ী তো উনি লিখবেন না, তবে প্রকাশনা যখন পুরস্কৃত করছেন তখন প্রকাশনার চিন্তা মানদণ্ড এগুলো নিয়েও আমার কিছু প্রশ্ন তৈরি হয়েছে। যাই হোক, আমাকে মানে নিজের চিন্তাটা বলতেই হলো। আর আমি যেটা আশা করব যে অবশ্যই কবিরা সামনের দিকে তাকিয়ে থাকবেন, কবিরা বিজ্ঞান মনস্ক হবেন, কবিরা মানুষকে ভালোবাসবেন। এখানে আমি দেখেছি যে এখানে নারীদের পোশাক নিয়েও কথা এসেছে, তো এটা আমাকে আহত করেছে। আসলে আমি বহুকাল এ ধরনের কবিতা পড়ি নাই, বা এ ধরনের কবিতা লেখা হচ্ছে তা আমি জানতাম না। যাই হোক, আমি তরুণদের সবার প্রতি আমার শুভকামনা। আমি এমন কোনো কাব্যসিদ্ধি অর্জন করিনি, কিন্তু পাঠক হিসাবে আমি যেহেতু অর্ধ শতাব্দীর বেশি কবিতা পাঠ করছি, এবং আমি বলতে পারি যে পৃথিবীর সব ভাষারই অন্তত অনুবাদে হলেও পাঠ করছি, সেই পাঠক হিসাবে আমি আমার মতামত জানিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ।